আমরা আলোচনা করছিলাম নিরপেক্ষ রেখা। নিরপেক্ষ রেখাতে একটুখানি আমরা আগে কয়েকটা জিনিস লিখেছিলাম, যদি আমাকে একটু সাহায্য করো বলবে। হ্যাঁ, এক্স আর ওয়াই লিখেছিলাম, এক্স আর ওয়াই। ঠিক আছে, আমাকে বলো এক্স এ কত লিখেছিলাম প্রথমে? এক। ও, এটা 1 2 3 এইভাবে বাড়ছিল তো। আর এটা কত ছিল? ওয়াই। ওয়াই এর নাম্বার গুলো লেখো তো, ওয়াই এর নাম্বার গুলো পরপর লিখে দাও তো। 10, 10 এর পর সম্ভবত 6 লিখ করেছিলাম। হ্যাঁ, 6 3 2, 6 3 2। ঠিক আছে, এখানে আমরা যেটা বুঝবো, কয়েকটা ছোট্ট ঘটনা আমি না দিলে সৌম্যরা বুঝতে পারবে না। একটুখানি পুরোনো জিনিস একটু রিক্যাপ করে দিচ্ছি। সেটা হচ্ছে, ধরো তোমার খিদে পেয়েছে, আমি জেনারেলি জল তেষ্টা দিয়েই বলি, জল তেষ্টা পেয়েছে, আমরা জল খাচ্ছি সেটা দিয়েই বলি। বা তোমার খিদে পেয়েছে, এইবার তোমাকে ধরো কেউ 1 চামচ কিছু খেতে দিল, 1 চামচ, খুব খিদে পেয়েছে, 1 চামচ কিছু খেতে দিলে কি হয় বলো তো? খিদেটা আরো বেড়ে যায়। ঠিক আছে, কিন্তু কিন্তু তোমাকে ধরো, হ্যাঁ বলো, আকাঙ্ক্ষাটা বেড়ে যায়, খিদের আকাঙ্ক্ষা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খিদের আকাঙ্ক্ষা বেড়ে যায়। আচ্ছা, আমি যখন পড়াবো তখন না বলবো না কথা, কারণটা কি বলো তো? অনলাইন তো, ওই আমি শুনতে পাই না বা কথার ফ্লোটা হারিয়ে যায়। আমি সবাইকে পড়ানোর পরে আমি সময় দিই বলার জন্য। তোমার যদি কোনো অসুবিধা থাকে সেটা আমাকে বলবে, আর যেটা মনে হচ্ছে সেটাও বলবে। ঠিক আছে, এবার কি হচ্ছে, তোমাকে যদি এখন মোটামুটি এরকম একটা বড় বাটির 1 বাটি খাবার দেওয়া হয়, তাহলে তুমি কি করবে? সেটা খাবে, খাওয়ার পরে তোমার পেটটা সামান্য ভরবে, সামান্য বলতে অনেকটাই ভরে যাবে, সামান্য না অনেকটা ভরে যাবে। এবার তোমাকে আরো 1 বাটি যদি খেতে দেয়, তুমি কি করবে? তোমার যদি খিদে থাকে তাহলে খাবে, তাই তো? এইবার ব্যাপারটা বলবো, প্রথম 1 বাটি যেটা ছিল, প্রথম 1 চামচের কথায় আমরা পরে আসবো। প্রথম 1 বাটি যেটা ছিল, ওই খাবারটা যতটা আগ্রহের সাথে খাবে, পরের 1 বাটি কি ততটা আগ্রহের সাথে খাবে? না ম্যাডাম, না। তারপরেও যদি তোমাকে 1 বাটি দেওয়া হয়, তাহলেও দেখবে তারপরের বাটিটাও তুমি অতটা আগ্রহের সাথে খাবে না, বা তারপরের বাটিটা তুমি বলবে থাক, আর দরকার নেই। এবার তোমাকে যদি কেউ জোর করে খাওয়ায়, তখন হয়তো ঠিক আছে, জিনিসটা হয়তো খেতে ভালো, তোমার হয়তো ভালো লাগে জিনিসটা খেতে, তুমি খেয়ে নিতে পারো। তারও পরের বাটিটা হয়তো খেতে গিয়ে তোমার বমি হয়ে যাচ্ছে, বা খেয়ে ফেলার পরে দেখা যাচ্ছে যে তোমার শরীর খুব অস্বস্তি হচ্ছে, দম নিতে পারছো না, এরকম অসুবিধা তৈরি হতে পারে। যতক্ষণ পর্যন্ত তুমি খেতে পারছিলে, তোমার কোনো অসুবিধা হচ্ছিল না, ততক্ষণ তুমি খাবে। এইটা হচ্ছে উপযোগিতা। তুমি যেটা কনজিউম করছো বা যেটা ভোগ করছো, সেখান থেকে যেটা পাচ্ছ, তার ইউজফুলনেস বা ব্যবহার করে তোমার যে তৃপ্তি যেটা পাচ্ছ, সেটাকে আমরা কি বলবো? ইকোনমিক্সে বলবো উপযোগিতা। এবার প্রথম বাটিটার উপযোগিতা বেশি। তোমাকে যদি ওই বাটি হিসাবে বা একটা বাটি যদি একটা প্লেট হিসেবে ধরা হয়, আমি একটা জায়গাতে পড়তাম, সেখানে প্লেট মানে ছিল 1 বাটি, একটা প্লেট মানে 1 বাটি, বাটিটা খুব ছোট্ট ছিল এইটুকু। মানে প্রথমে আমি শুনেছি যে 2 টাকা প্লেট বাটি, 2 টাকা প্লেট ভাত, তো 2 টাকা প্লেট ভাত, আমি 1 প্লেট ভাত নিয়েছি। এবার বাটিটা ঠিক এইটুকু, এইটুকু তো প্লেটে হবে না। যাই হোক না কেন, সেটা আলাদা কথা। এবার তোমার ধরো ওই বাটিটাই আমি ধরলাম যে একটা প্লেট। এইবার তোমাকে যদি কিনে খেতে হয়, তুমি প্রথম বাটিটার জন্য যে টাকা দিতে রাজি থাকবে, দ্বিতীয় বাটিটার জন্য কি সেই টাকা দিতে রাজি থাকবে? জুবিনকেও বলছি, জুবিন তুমিও ক্লাসটা করোনি, তাও তোমাকে বলছি যে ধরো তোমার খুব খিদে পেয়েছে, তোমাকে বাটি হিসেবে ভাত দেওয়া হচ্ছে, প্রত্যেকটা বাটি ভর্তি করা বাটি দেওয়া হবে, ভাতের সঙ্গে ধরো তরকারি থাকছে, তরকারিটা আমি ধরে নিলাম 1 বাটি ভাত, ভাতের মানে বাটি হিসাবে দাম দিতে হবে। 1 বাটি তুমি নিলে, খাওয়া হলো, পেট ধরো হাফের বেশি
ভর্তি হয়ে গেছে। তো দ্বিতীয় বাটিটা তুমি যদি কিনে, তোমার এখনো খিদে আছে, দ্বিতীয় বাটিটা খাওয়ার দরকার আছে বলে মনে হচ্ছে, কিন্তু প্রথম বাটিতে তুমি যে টাকা দিয়ে কিনেছো, দ্বিতীয় বাটিটা কি সেই টাকা দিয়ে কিনতে রাজি হবে? না ম্যাডাম। জুবিনের কি মনে হচ্ছে? জুবিন কি মনে হচ্ছে? কিনবে না। তার কারণটা কি? প্রথমে স্যাটিসফ্যাকশন লেভেলটা অনেক বেশি, দ্বিতীয়টা স্যাটিসফ্যাকশন লেভেল কম। এইবার যত বেশি তুমি ওরকম ভাবে এক বাটি করে খাবার খেতে থাকবে, তত কি হবে, প্রতিটা বাটি থেকে, পরের বাটিগুলো থেকে কি হবে, উপযোগিতা কমতে থাকবে। এইটাকে বলে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগিতার নিয়ম। মানে এক একটা বাটি থেকে পরের 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 এরকম এক একটা বাটি থেকে যে উপযোগিতা পাচ্ছ, সেগুলো হচ্ছে প্রান্তিক উপযোগিতা। আর এই প্রান্তিক উপযোগিতা আমরা যদি একসঙ্গে ভোগ করতে থাকি, কোনো জিনিস পরপর ভোগ করতে থাকি, তাহলে কি হবে, প্রান্তিক উপযোগিতা কমতে থাকবে। এটা যদি হতো যে সকালে এক বাটি খেয়েছো, আবার রাতে এক বাটি খাচ্ছ, সেক্ষেত্রে কিন্তু তুমি আগে সেম দাম দিতে রাজি, কারণ মাঝখানের গ্যাপে তোমার খিদে পেয়ে যেতে পারে। এইটা হলো প্রান্তিক উপযোগিতাটা না বোঝালে তুমি এখানটা বুঝতে পারবে না, নিরপেক্ষ রেখাটা বুঝতে অসুবিধা হবে। তাই এটা প্রান্তিক উপযোগিতাটা আমি আরেকবার বলে দিলাম, উপযোগিতা প্রান্তিক উপযোগিতা দুটো বলে দিলাম। এবার দেখ, ধরো তুমি দুটো দ্রব্য ব্যবহার করছো, চকলেট আর আইসক্রিম, দুটো মোটামুটি মোরাললেস কি টাইপের জিনিস। তোমার চকলেটও খেতে ভালো লাগে, আইসক্রিমও খেতে ভালো লাগে। এইটা ধরো চকলেট আর এটা হচ্ছে আইসক্রিম, এক্স হচ্ছে চকলেট আর ওয়াই হচ্ছে আইসক্রিম। একটা চকলেট আর 10টা আইসক্রিম দুটো মিলে তোমার একটা চকলেট আর 10টা আইসক্রিম, এই দুটো মিলে তোমার কি হয়, তোমার স্যাটিসফ্যাকশন লেভেল সেম। কি বললাম? একটা চকলেট আর দুটো আইসক্রিম মিলে তোমার স্যাটিসফ্যাকশন লেভেলটা সেম। এবার তোমার যদি চকলেট তোমাকে বেশি পেতে হয়, তাহলে আইসক্রিম কি করতে হবে, ছেড়ে দিতে হবে। তুমি যদি একটাও চকলেট বেশি পাও, তুমি আর 10টা আইসক্রিম পাবে না, তোমাকে কি করতে হবে, আইসক্রিম ছেড়ে দিতে হবে। এবার আমি তোমাকে এখানে দেখে তোমরা আমাকে বলো, যেখানে একটা চকলেটের জায়গায় 10টা আইসক্রিম, কোনটা তোমার কাছে বেশি ফেভারিট? ম্যাডাম আইসক্রিম। না, তোমার কোনটা, তোমার নিজের মনের কোনটা সেটা বলতে চাইছি না, এখানটা দেখে বলো। তুমি একটা মাত্র কি করছো, চকলেট আর 10টা আইসক্রিম দিয়ে তোমার কি হচ্ছে, স্যাটিসফ্যাকশন লেভেলটা সেম হচ্ছে, ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ সমান। না সমান না, দাঁড়াও একটু পরে পুরো ব্যাপারটা বলে নিই, তাহলে বুঝতে পারবে। এবার তুমি যদি প্রথমে হচ্ছে চকলেট, একটা থেকে দুটো চকলেটে যাও, তাহলে তোমাকে কি করতে হবে, আইসক্রিম ছেড়ে দিতে হবে। তুমি এক থেকে দুটোতে যাচ্ছ, মানে কতগুলো এক্সট্রা চকলেট পাচ্ছ, কতগুলো এক্সট্রা এক্স পাচ্ছ? ম্যাডাম একটা। জুবিন বুঝতে পারছো? একটা। এবার কতগুলো আইসক্রিম ছেড়ে দিচ্ছ? দুটো। না, আইসক্রিম কতগুলো, 10 থেকে 6 নেমে গেছে। আইসক্রিম কত? 4টে। জুবিন বুঝতে পেরেছো? 4টে আমি আইসক্রিম ছেড়ে দিলাম। এইবার 2 থেকে 3 আর একটা বাড়াচ্ছি, তাই জন্য ওয়াই বা আইসক্রিম কতগুলো ছাড়ছি, বলো? না, 7টা না, আমি 2 থেকে 3 গেছি, এখানে একটা বেড়েছে, এক্স একটা বেড়েছে, ওয়াই কতগুলো ছাড়লাম, 3টে ছেড়েছি। এবার কেন এরকম, আমরা আরেকটু চলে যাই, তারপরে বলি। 3 থেকে 4 হওয়ার জন্য এখানে কতগুলো ছাড়লাম, একটা। কি হলো, আমি এখানে একটা করে বাড়াচ্ছি, এখানে বাড়ছে মাত্র একটা একটা একটা, কিন্তু ছাড়ার পরিমাণটা আস্তে আস্তে কি হয়ে যাচ্ছে, প্রথমে একটার জন্য 4টে ছেড়েছিলাম, তারপরে একটার জন্য আমি 3টে ছাড়ছি, তারপরে একটার জন্য আমি কি করছি, একটাই ছাড়ছি। কেন?
এখানে তো হওয়া উচিত ছিল যে এখানে আর একটা এক্সট্রা পাওয়ার জন্য আমি 6 থেকে 2 এ চলে যাওয়া উচিত ছিল, আরো 4টে ছেড়ে দেওয়া উচিত ছিল, তাই না? হ্যাঁ ম্যাডাম। কিন্তু তা না করে আমি এখানে কিভাবে লিখেছি যে এইগুলো আস্তে আস্তে কমে যাচ্ছে। এটার কারণ হচ্ছে, বোঝো, যে আমি যখন আইস প্রথমটা কি ধরেছিলাম, চকলেট। চকলেট আমার ভালো লাগে, খুবই ভালো লাগে, কিন্তু আমি একটা থেকে যখন দুটোতে যাচ্ছি তখন আমি, প্রথমটা ছিল কি, আমার ভীষণ স্যাটিসফ্যাকশন, আমি প্রচন্ড স্যাটিসফাইড ছিলাম, প্রচন্ড তৃপ্তি ছিল প্রথমটা থেকে। দ্বিতীয়টা ঠিক আছে, একটা বাড়িয়েছি, আমার তৃপ্তি এসেছে, কিন্তু কিন্তু আবার যদি আমাকে এইটা বাড়াতে হয়, আমাকে বলছে কি আইসক্রিম ছেড়ে দিতে, কিন্তু তুমি দুটো চকলেট খেয়ে ফেলেছো, তোমার এখন আর চকলেট খেতে ইচ্ছে করছে? না ম্যাডাম, করছে না। করবে না, কারণ দুটো অলরেডি মনটা আমার ভরে গেছে। এবার আমি এবার যদি আমাকে নিতেই হয় আইসক্রিম, যদি কোনোভাবে নিতেই হয়, তাহলে আমি কি করব? আইসক্রিম বেশি ছাড়বো না, আমি এটা নেব একটা, কিন্তু আইসক্রিমটা আমি আর বেশি ছাড়বো না, কারণ এটা আমার না নিলেও চলবে। বুঝছো কি বলছি? হ্যাঁ ম্যাডাম। যত বেশি আমরা এই দিকে বাড়াতে থাকবো, তত এই দিকে ছাড়ার লেভেলটা কি হবে? কমতে থাকবে। এইটাকে বলে মার্জিনাল রেট অফ সাবস্টিটিউশন, প্রান্তিক পরিবর্ততার হার। উপযোগিতা স্তর একই রাখার জন্য এখানে প্রত্যেকটা লেভেলে আমরা প্রত্যেকটা পয়েন্ট কি পেয়েছি? 2, 6 পেয়েছি, 3, 3 পেয়েছি, 4, 2 পেয়েছি। এই প্রত্যেকটা জায়গাতে উপযোগিতা একই, প্রত্যেকটাই উপযোগিতা একই। এই উপযোগিতার লেভেলটাকে এক রাখার জন্য একটা ইনক্রিজ করতে গেলে বা একটা বাড়াতে গেলে, একটা ভোগ বাড়াতে গেলে অন্যটার ভোগ কমাতে হয়। অন্যটা যতটা কমাতে হয় সেটাকে আমরা কি বলবো? প্রান্তিক পরিবর্ততার হার। এইগুলো অর্থনীতির এক একটা টার্ম। আমরা আস্তে আস্তে পরিবর্ততার হার, পরিবর্ততা কাকে বলছি? পরিবর্ততা বলতে চাইছে যে একটা থেকে অন্যটা পরিবর্তন কতটা হচ্ছে, মানে আমি একটার পরিবর্তে অন্যটা কতটা ছাড়ছি, তাই শব্দটা হচ্ছে পরিবর্ততা। আর প্রান্তিক মানে, প্রান্তিক নিয়ে আমরা পরে আলোচনা করব, কারণটা হচ্ছে তোমরা আগের ক্লাসগুলো করোনি তো অসুবিধা হবে না, মানে এক্সট্রা এক ইউনিটের জন্য যেটা হয় সেটাকে বলে প্রান্তিক। আমরা পরে আরো ডিসকাস করবো, আরো অনেক জায়গা আছে যেখানে প্রান্তিক শব্দটা নিয়ে তোমার আর কোনো সমস্যা থাকবে না। এখন প্রান্তিক শব্দটা শোনো, যে একটা এক্সট্রা করার জন্য যতটা এক্সট্রা ছাড়তে হয় বা যতটা এক্সট্রা নিতে হয়, যতটা এক্সট্রা খরচা করতে হয়, যতটা এক্সট্রা টাকা আসে, যাই হোক না কেন, সেইগুলোকে আমরা বলবো প্রান্তিক। ঠিক আছে? এখানে আমরা যেটা আলোচনা করছিলাম যে উপযোগিতা স্তর একই রাখার জন্য একটি দ্রব্যের ভোগ 1 একক বাড়ালে অপর দ্রব্য যত একক ছেড়ে দিতে হয় তাকেই বলে প্রান্তিক পরিবর্ততার হার। এবার এখানে আমরা দেখতে পাচ্ছি প্রান্তিক পরিবর্ততার হার ক্রমশ কি হয়েছে, কমেছে না বেড়েছে? জুবিন, আর তোমার নামটা কি জানো? সৌম্যরূপ, বলো। প্রান্তিক পরিবর্ততার হার ক্রমশ কমেছে নাকি বেড়েছে? ম্যাডাম সমান হচ্ছে তো। না, প্রান্তিক পরিবর্ততার হার, আমি এইখানে বলছি প্রান্তিক পরিবর্ততার হার, এই নাম্বারটাতে বলছি প্রান্তিক পরিবর্ততার হার। 4, 3 থেকে আস্তে আস্তে কম হচ্ছে। ক্রমহ্রাসমান, এবার হ্যাঁ, ডিমিনিশিং বা ক্রমহ্রাসমান বা ডিমিনিশিং। চেষ্টা করবে ইংলিশ শব্দগুলো লিখে রাখার। অনেক সময় বাংলা কোশ্চেনটা দেখে আমরা ভাবতে যাই কি লেখা আছে, ইংলিশ শব্দগুলো একই থাকে, ইংলিশ শব্দগুলো আমরা চিনতে পারি। হয়ে গেল। এইবার আমরা এখানে ছবিটা আঁকবো। এটাকে আমরা Q1 Q2 বলতে পারি। দ্রব্য Q মানে পরিমাণ বা দ্রব্যের নাম হিসেবে নিতে পারি। এই যে Y, ভালো করে দেখ, যদি আমরা Y থেকে কতদূর নিয়েছি? 10 পর্যন্ত। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10।
1 2 3 4 5 6 7 8 9 10। এইদিকে কত আছে? 4 পর্যন্ত। 1 2 3 4। এটা ভাগা ভাগা করে নিয়েছি যাতে ছবিটা আঁকতে সুবিধা হয়। 1 2 3 4। প্রথমে 1 আর 10, 1 আর 10, 1 থেকে উপরে তুললাম, 10 থেকে এখানে গেল, এই পয়েন্টটা পেলাম, এটা নাম দিলাম A। তারপরে হলো 2 6, 2 এদিকে, 6 এইদিকে আসবে, 2 এদিকে যাবে, পয়েন্টটা পেলাম এখানে B। তারপরে 3 3, তারপরে 4 2। ছবিটা অনেকটাই পারফেক্ট হয়েছে। এটাকে আমরা বলবো আইসি, ইনডিফারেন্স কার্ভ, নিরপেক্ষ রেখা। নিরপেক্ষ রেখা বা ইনডিফারেন্স কার্ভ। ইনডিফারেন্স কার্ভ কাকে বলে? দুটি দ্রব্যে যে সমস্ত, আচ্ছা সাদিয়া, সাদিয়া তোমাকে আগের দিন আমি পেজ নাম্বারটা বলে দিয়েছিলাম। দুটি দ্রব্যের যে সমস্ত সমন্বয় থেকে একই পরিমাণ উপযোগিতা পাওয়া যায়, সেই সমন্বয়গুলি যোগ করলে যে সঞ্চার পথ পাওয়া যায় তাকে বলে নিরপেক্ষ রেখা বা সম উপযোগিতা রেখা। নিরপেক্ষ রেখার আরেকটা নাম হচ্ছে সম উপযোগিতা রেখা, ইংলিশে এটাকে বলবো ইনডিফারেন্স কার্ভ। আবারও বলছি, যে সমন্বয়, সমন্বয় মানে আমরা ছোটবেলায় যেই গ্রাফে যে পয়েন্ট করতাম, দুটো এক্স আর ওয়াই দুটো পয়েন্ট থাকতো, খুঁজে খুঁজে করতাম, সেইগুলোকে বলে সমন্বয়। এখানেও তাই করেছি, এখানেও আমরা তাই করেছি, গ্রাফের ওই প্লাস চিহ্নটা না করে শুধুমাত্র পজিটিভ পার্টটাকে নিয়েছি, নিয়ে ছবিটা এঁকেছি, তাই তো? তো এই সমন্বয়গুলো, যেই সমন্বয়গুলোতে উপযোগিতা সেম, একই উপযোগিতা বা হ্যাঁ একই পরিমাণ উপযোগিতা পাওয়া যায়, যতগুলো সমন্বয় আছে, সেই দুটি দ্রব্য, দ্রব্য কিন্তু দুটো, আমাদের কিন্তু বাস্তব জীবনে দ্রব্য অনেক, এখানে মাত্র দুটো নেওয়া হয়েছে কাজের সুবিধার জন্য। যে সমন্বয়গুলো পাওয়া যায় সেই সমন্বয়গুলোকে যোগ করলে আমরা যে রেখা পাই, যে রেখা পাই তাকে আমরা বলবো, বা এই সঞ্চার পথ দিয়ে যে রেখাটা পাচ্ছি তাকে আমরা বলবো নিরপেক্ষ রেখা বা সম উপযোগিতা রেখা। বোঝা গেল? সবাই বুঝতে পেরেছো? বলো। এখানে বলেছে Q1 Q2 ABCD বিভিন্ন সমন্বয়। কি বললাম যে এইগুলো এক একটা সমন্বয়। আমরা যে গ্রাফে, আগে গ্রাফে ছিল না এরকম ভাবে, ক্লাস 9 এ এটা করেছো, এইদিকে হচ্ছে y, এইদিকে হচ্ছে x, এইদিকে হচ্ছে y ড্যাশ, এইদিকে হচ্ছে x ড্যাশ, এই দিকটা হচ্ছে প্লাস প্লাস, এই দিকটা হচ্ছে মাইনাস প্লাস, এই দিকটা হচ্ছে মাইনাস মাইনাস, এই দিকটা হচ্ছে প্লাস মাইনাস, এইরকম ছিল, মনে আছে? তারপর আমরা এখানটা অরিজিন ছিল, এখানে 1 2 3 4, এখানে এরকম ভাবে গুনতাম, এরকম ভাবে পয়েন্ট করতাম, এখানে একটা পয়েন্ট করে এরকম ভাবে একটা লাইন টেনে দিতাম, ক্লাস 9 এ ছিল। হ্যাঁ ম্যাডাম। এই যে পয়েন্ট গুলো, এই পয়েন্ট গুলোকে আমরা সমন্বয় বলি, ঠিক আছে? এখানেও আমরা কি, এইগুলো হচ্ছে সমন্বয়, এই পয়েন্ট গুলো ধরেই আমি এখানে ছবিটা এঁকেছি। আমার এখানে চোখের আন্দাজে 1 2 3 4 করে ধরে নিয়েছি, এই দিকটা একটু বড় করে নিয়েছি। আমরা গ্রাফে করতাম দুই দিকটা সমান, মানে ছোট্ট করে এক একটা ওই কি ছিল বর্গক্ষেত্রকে 1 ইউনিট ধরে করতাম। এটা আমাদের কাজের সুবিধার জন্য আমরা ছোট বড় ধরতে পারি, ঠিক আছে? এইগুলোকে বলে সমন্বয়, বুঝলে? হ্যাঁ ওকে, বুঝে গেছি। এইবার এখানে আমাদের এখানে আর কি লিখেছে আমি একটুখানি দেখবো। বলছে এই নিরপেক্ষ রেখা এবিসিডি বিভিন্ন বিন্দুতে, এই বিন্দুতে সমন্বয় যোগ করলে এমন ভাবে প্রতিটি বিন্দু থেকে ক্রেতা সমান উপযোগিতা পেয়ে থাকে, সেই জন্য বিন্দুগুলি যোগ করলে আইসি রেখা সঞ্চারপথ পাওয়া যায়। এই নিরপেক্ষ রেখা যা বোঝানো বুঝিয়ে দিয়েছি। এইবার তোমাদের বইতে এক্ষুনি দিয়ে দিয়েছে নিরপেক্ষ মানচিত্র, ক্লাস 11 এ যেটা করে সেটা একটু পরে দেয়, ঠিক আছে, অসুবিধা নেই। এখানে ধরো কোনো একটা ছবিতে এইরকম ভাবে, আনিশা দেখো আজকে এখনো কোথায় চলে গেল, ক্লাস করছে না এখন। আনিশা কিন্তু এইবারে এখন একটু ফাঁকি দেয়। IC1 একটা, আবার IC2,
আবার হলো IC3। কি হচ্ছে, আমরা অনেকগুলো ইনডিফারেন্স কার্ভ এঁকেছি, অনেকগুলো ইনডিফারেন্স কার্ভ বা কি রেখা, নিরপেক্ষ রেখা এঁকেছি। এরকম আঁকতেই পারি, কোনো অসুবিধা নেই। এইটাকে শুধু নিরপেক্ষ রেখা বলবো, এইটাকে বলবো নিরপেক্ষ মানচিত্র। নিরপেক্ষ রেখা, এটাকে বলবো নিরপেক্ষ মানচিত্র। এটা হচ্ছে আইসি, এটা ইনডিফারেন্স ম্যাপ, এটা ইনডিফারেন্স কার্ভ আর এটা হচ্ছে ইনডিফারেন্স ম্যাপ। কিছুই না, একসঙ্গে যদি অনেকগুলো নিরপেক্ষ রেখাকে একই জায়গায় দেখানো হয় তখন তাকে আমরা বলবো কি, নিরপেক্ষ মানচিত্র। এইবার বলছে যে এই ক্ষেত্রে কি হচ্ছে ভালো করে দেখবে, আমি এটা বোঝানোর চেষ্টা করছি। কোনো বইতে এই টাইপের কিছু করে বোঝানো নেই, কারণ তোমরা অনেকটা বড় হয়ে গেছো, তোমাদেরকে এতটা ডিটেলসে কেউ বোঝায় না। তবুও জয়দেব সরকারের কিছু পয়েন্টের উল্লেখ আছে এখানে, জয়দেব সরকার এখানে একটা পয়েন্টের উল্লেখ আছে, আর অন্য কোনো বইতে এই পয়েন্ট গুলো উল্লেখ করে দেওয়া নেই। মানে সত্যি কথা বলতে এটা আমাদের ফার্স্ট ইয়ারে ছিল, বুঝতে না বুঝতে পুরো দম বেরিয়ে গেছে কি আছে। আর কলেজে মানে কি বলবো, হঠাৎ করে বেঙ্গলি ভার্সন থেকে ইংলিশ ভার্সনে যেতে হয়েছে। কলেজের পুরো ইকোনমিক্স তখন বাংলাতে ছেড়েই দাও, মানে ক্যালকাটা ইউনিভার্সিটি এখনো পর্যন্ত বাংলাতে করতে দেয় না। সেখানে যাচ্ছে তাই অবস্থা হয়েছিল আর কি, বুঝতেই পারছি না আরে কি বলছে। প্রথমত ম্যামরা তো পুরোটাই ইংলিশে লেকচার দিয়ে চলে যাচ্ছে, মাথা থেকে বেরিয়ে গেছে। মানে ফার্স্ট ইয়ারে না বুঝতে বুঝতে দিন শেষ হয়ে গেছে, তারপরে তো মুখস্থ করবো, ইংলিশ মুখস্থ করবো, তারপরে পরীক্ষা দেবো। সে মানে যাচ্ছে তাই অবস্থা। সেকেন্ড ইয়ারে যেটা করতাম, পাশের বাংলা বই জোগাড় করেছিলাম, সেই বাংলা বই থেকে আগে মিনিং বুঝতাম, তারপরে ইংলিশ পড়ে পরীক্ষা দিতাম। বাংলা বই দেখে বুঝতে সুবিধা হতো তাড়াতাড়ি। যাই হোক, আমি চেষ্টা করি আমার স্টুডেন্টদের যাতে অসুবিধা না হয়, যতটা সহজ করে বোঝানো যায়। এনিওয়ে, তো আমরা এখান থেকে খুব ভালো করে দেখবে, হ্যাঁ এই জায়গাটা একটা পয়েন্টে আমি করাচ্ছি, একটা জিনিসই করাচ্ছি, বেশি বেশি করতে যাবো না। দেখ এখানে এটা শূন্য, এইটা ধরো আনিশা, এত দেরি কেন আনিশা? ভালো করে বুঝবে যে আমি এখানে একটা বিন্দু নিয়েছি এ, এখানে আরেকটা বিন্দু আছে বি, এখানে একটা বিন্দু আছে, এটা সি, আর এটা হচ্ছে ডি। এই এই কার্ভটা আমরা এখন বুঝবো না, এই দুটো কার্ভই আমি বুঝবো, ঠিক আছে? ভালো করে দেখ, এ বিন্দুতে এক্স আমি ধরো এখানে 1 পাচ্ছি, আর ওয়াই পাচ্ছি ধরো 10। এক্স 1 পেয়েছি, ওয়াই পেয়েছি 10, ঠিক আছে? কোনটাতে? আইসি, কোন আইসিতে? IC1 এ। IC1 প্রথম ইনডিফারেন্স কার্ভ বা প্রথম নিরপেক্ষ রেখাতে আমি কি পাচ্ছি, ওয়াই পাচ্ছি 10টা আর এক্স পাচ্ছি 1টা। কোন বিন্দুতে? এ বিন্দুতে। বোঝা গেল? হ্যাঁ ম্যাডাম। এইবার আমি এখানে ধরো ওয়াই 10টাই রাখছি, এখানে এক্স ধরো হয়ে গেছে এটা 3। তোমরা একটা কথা ভাবো যে আমি একটা জিনিস কনস্ট্যান্ট রেখেছি, এখানে যখন কমে যাচ্ছিল, এখানে একটা কমছে একটা বাড়ছে, একটা বাড়ছে একটা কমছে। বা আমরা যদি উল্টোটাও করি, আমরা যদি এক্স কে কমাই তাহলে ওয়াই কে বাড়াতে, ঠিক আছে? উল্টোটাও হতে পারে, কিন্তু এখানে দেখো একটা কনস্ট্যান্ট রেখে আরেকটা বাড়িয়ে দিয়েছি, তাহলে উপযোগিতা কি হবে, কমবে না বাড়বে? আমি আরেকবার বলছি, এখানে একটা বাড়িয়ে একটা কমিয়েছিলাম, কেন? উপযোগিতা একই রাখার জন্য। এইবার আমার এখানে একটা ওয়াই কে সেম রাখছি, ওয়াই কে কিছু কমাচ্ছি না, কিন্তু এক্স টা বেশি ব্যবহার করছি, তাহলে উপযোগিতা বাড়বে না কমবে? শুধু বলেছে বাড়বে, বাকিরা
মনে হচ্ছে, বাড়বে না কমবে? ম্যাডাম কম হবে মনে হচ্ছে, কমবে। বাকিরা, সাদিয়া, জুবিন, আনিসা? সৌম্যরূপের কেন মনে হচ্ছে কমবে? ওই তোমার ওই প্রান্তিক উপযোগিতা তত্ত্বকে গিয়ে গুলিয়ে ফেলেছো। প্রান্তিক উপযোগিতা অনুযায়ী একটা যদি জিনিস আমি বেশি ব্যবহার করি, প্রান্তিক উপযোগিতা কমবে, কিন্তু হ্যাঁ মোট উপযোগিতা বাড়ে। মোট উপযোগিতাটা বাড়ে। আসলে তুমি মোট উপযোগিতার ক্লাস করোনি তো, তাই একটু হয়তো ব্যাপারটা ধরতে অসুবিধা হচ্ছে। ঠিক আছে, শোন, আমি এখানে এখানে কি করছি, এই এই যে ওয়াইটাকে বা এক্সটাকে এক্সটাকে কিছু কি করছি, এক্সটাকে বাড়াচ্ছি, ওয়াইটা কমাচ্ছি না, ওয়াইটাকে কমাচ্ছি না। ধরো আমি তোমাকে প্রথমে আরেকবার বলছি, ভাত খাওয়ার ব্যাপারটা। প্রথমে তুমি এক বাটি ভাত খেয়েছো, প্রথমটা থেকে ইউটিলিটি যতটা পেয়েছো, দ্বিতীয় থেকে তোমাকে যদি কিনে খেতে হয়, আর তুমি যদি ভাবো যে তোর ভাবতেই পারো, কারণ এক বাটি ভাত খেয়ে তোমার বেশ কিছুটা পেট ভরে গেছে, তুমি ভাবছো থাক আমার আর দরকার নেই, ভাবতেই পারো। কিন্তু কিন্তু তুমি যদি খাও, তাহলে দ্বিতীয় তুমি উপযোগিতা কম পাচ্ছ, কিন্তু প্রথম আর দুটো মিলে উপযোগিতা কি কমে যাবে? আমি আরো একবার ভালো করে বোঝাচ্ছি, যে তুমি প্রথমে এক বাটি ভাত খেয়েছো, তোমার খিদে খুব পেয়েছিল, সেটা থেকে খিদেটা কমে গেছে, যে হ্যাঁ এক বাটি ভাত খেয়েছি কিন্তু পেট এখনো ভরে যায়নি, এখন না খেলেও চলবে, কিন্তু খেলে পেটটা ভরে যায়। তাহলে তুমি যদি নেক্সট বাটি, পরের বাটি ভাতটা খাও, তাহলে তোমার উপযোগিতা দ্বিতীয় বাটি থেকে উপযোগিতা কম পাচ্ছ, কিন্তু মোট উপযোগিতা কি হবে? পেটটা তো ভরবে, স্যাটিসফ্যাকশনটা কি বাড়বে না কমবে? সাদিয়া বলেছে বাড়বে, সৌমরূপ, জুবিন, সৌমরূপ, সৌমরূপ, তাই তো? আর জুবিন এখনো বুঝতে পারছে না ব্যাপারটা, আমি আরেকবার বলছি। দেখ, তুমি এক বাটি ভাত খেয়েছো, সেখান থেকে উপযোগিতা পেয়েছো 10, দু বাটি ভাত খেয়েছো, আমি এখানে প্রান্তিক উপযোগিতা লিখলাম, প্রান্তিক উপযোগিতা। প্রান্তিক উপযোগিতা প্রথমটা থেকে তুমি 10 পেয়েছো, আর এটা হচ্ছে মোট উপযোগিতা, টোটাল ইউটিলিটি মানে মোট উপযোগিতা। মোট উপযোগিতাও পেয়েছো 10, প্রান্তিক উপযোগিতাও পেয়েছো 10। দ্বিতীয়টা থেকে কি বলেছি, দ্বিতীয়টা তোমার খাবার খেলে তোমার পেটটা ভরবে, কিন্তু না খেলেও চলবে। কি বললাম? খেলে তোমার পেট ভরবে, কিন্তু না খেলেও চলবে। এবার তুমি ধরো খেলে, তাহলে উপযোগিতা কি হবে? প্রান্তিক উপযোগিতা কি হবে? 10 স্যাটিসফ্যাকশন লেভেল যেটা ছিল, এখন এইটা থেকে স্যাটিসফ্যাকশন লেভেল ধরো আমি বললাম 8, পরেরটা থেকে স্যাটিসফ্যাকশন প্রথমটা থেকে যে পরিমাণ ভালো লেগেছিল, দ্বিতীয়টা অতটা ভালো লাগছে না। বুঝলে কি বললাম জুবিন? হ্যাঁ, এবার দুটো মিলে উপযোগিতা কত হবে? প্রথমটায় 10 পেয়েছিলে, দ্বিতীয়টায় 8 পেলে, দুটো মিলে উপযোগিতা কত? 18। হ্যাঁ তাহলে উপযোগিতাটা কি হলো, বাড়লো না কমলো? বাড়লো, মোট উপযোগিতা বাড়লো। প্রান্তিক উপযোগিতা কমতে পারে, প্রান্তিক উপযোগিতা কমতে পারে না, কমেই, কিন্তু আমাদের মোট উপযোগিতাটা কি হয়ে যায়? বেড়ে যায়। কখন প্রান্তিক উপযোগিতা কমবে? তুমি খেতে 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 পেটটা পুরো ভরে গেল, এবার তুমি যদি তারপরেও খেয়েছো, অনেকেই হয় যে কম্পিটিশন করে মিষ্টি খায়, কম্পিটিশন করে বিরিয়ানি খায়, খাওয়ার পরে আর পাচ্ছি না, দম বন্ধ হয়ে আসছে, তারপরে হয়তো দেখা যায় অনেক সময় ডাক্তার দেখাতে হয়, সেইটা হচ্ছে খারাপ। সেইটাতে গিয়ে তোমার উপযুক্ত মোট উপযোগিতা সেখানে গিয়ে কমে যায়, বা বমি করে ফেললে সেখানে গিয়ে, বা পেট খারাপ হয়ে গেল, তো সেটা হচ্ছে উপযোগিতা, তখন মোট উপযোগিতা এটাও আস্তে আস্তে কমে যেতে পারে, এটা একটা লেভেলের পরে। কিন্তু এখানে প্রান্তিক উপযোগিতা কমলেও মোট উপযোগিতা বৃদ্ধি পাচ্ছে। বুঝলে কি বললাম? সেই ক্ষেত্রে এবার ভাবো যে তুমি 10 ইউনিট একটা জিনিস ব্যবহার করছো, সেটাকে না কমিয়ে আরেকটা
মানে এক্স তুমি আরেকটু বেশি পাচ্ছ, তাহলে মোট উপযোগিতা কি হবে, বাড়বে না কমবে? বাড়বে। বাড়বে। এবার তাহলে বলো, এই যে IC1 থেকে তুমি যে উপযোগিতা পাচ্ছ, এই কার্ডটা থেকে যে উপযোগিতা পাচ্ছ, এই কার্ডটা থেকে উপযোগিতা কি হবে, বাড়বে না কমবে? বাড়বে। জুবিনের কি মনে হচ্ছে? হ্যাঁ, বাড়বে। তাহলে আমরা বাঁদিকের বাঁদিকের নিরপেক্ষ রেখা থেকে যে উপযোগিতা পাই, তার তুলনায় ডান দিকের নিরপেক্ষ রেখা বা ওপরের নিরপেক্ষ রেখা থেকে উপযোগিতা বেশি পাই। বুঝলে কি বললাম? ডান দিকের বা ওপরের নিরপেক্ষ রেখাগুলি থেকে উপযোগিতা বেশি পাওয়া যায়। উপযোগিতার স্তর যত বাড়বে নিরপেক্ষ রেখার, তত ওপরের দিকে স্থান পরিবর্তন করবে। বিরাট হচ্ছে কোন পাতায় লেখা আছে, পরের যেখানে নিরপেক্ষ রেখার সংজ্ঞাটা দেওয়া আছে, নিরপেক্ষ মানচিত্র যেখানে দেওয়া আছে, সেই পরে প্রথম প্যারাটা পরের প্যারাটাতেই লেখা আছে, দেখো যে উপযোগিতার স্তর যত বাড়বে নিরপেক্ষ রেখা তত ওপরের দিকে স্থান পরিবর্তন করবে। তাহলে IC1 এর উপযোগিতা কি হবে, IC2 এর উপযোগিতা IC3 এর উপযোগিতা। এটা বুঝতে পারলে? এটা খাতায় লিখে রাখো, বইতে ওই সেন্টেন্স পড়ার থেকে এই জিনিস দেখলে তাড়াতাড়ি বুঝতে পারবে। যেদিকে মুখ বন্ধ সেদিকটা কম, যেদিকে মুখ খোলা সেদিকটা বেশি। যত আমরা উপরের দিকে যাব তত বেশি উপযোগিতা বেশি পাবো। নিরপেক্ষ রেখা দেখতে মনে হচ্ছে না আয়তক্ষেত্রিক পরাবৃত্ত বা রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা। রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা, আমি পরে রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলার ছবি, একটা রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলার একটা ছবি আঁকবো, যেখানে এইরকম ডিসটেন্সটা মোটামুটি সেম। আর এইরকম ভাবে আমরা যদি একটা আয়তক্ষেত্র তৈরি করি, এর যে ক্ষেত্রফল মানে কোনো বিন্দু থেকে এইদিকে আর এইদিকে লম্ব টানলে যে আয়তক্ষেত্র পাওয়া যায়, তার ক্ষেত্রফল অন্য কোনো বিন্দু থেকেও যদি জানি, তাহলে তার ক্ষেত্রফল এই দিকের ক্ষেত্রফলটাও সমান হয়, তখন এই রেখাটাকে বলা হয় আয়তক্ষেত্রিক পরাবৃত্ত। কিন্তু নিরপেক্ষ রেখা দেখতে কেমন? নিরপেক্ষ রেখা দেখতে হয় কিরকম, বুঝতে পারছো কি বলতে চাইছি? আমার যদিও ছবিটা খুব একটা ভালো হচ্ছে না। ধরো একটা এরকম, তারপর একটা এইরকম দিয়ে এইরকম টাইপের, তারপর একটা এইরকম দিয়ে আর একটু এইরকম, মানে ব্যাপারটা হচ্ছে এই যে ডিস্টেন্সটা এটা কিন্তু ফাঁক হতে থাকে, কিন্তু কখনোই এরা নিজেদেরকে টাচ করবে না, বা এই পয়েন্ট কোনো 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 উল্লম্ব অক্ষ বলো বা অনুভূমিক অক্ষকে কখনোই টাচ করবে না। নিজেদেরকেও কেউ কখনো টাচ করবে না, আবার অনুভূমিক অক্ষ বা উল্লম্ব অক্ষকেও টাচ করবে না। ঠিক আছে, বুঝলে কি বললাম? হয়ে গেছে। এইবার তোমাদেরকে বোঝাই, তোমাদের এতে দেওয়া নেই। কি জানো, অজয় কুমার নন্দিতে দেওয়া নেই, জয়দেব সরকারে কিছুটা আছে। নিরপেক্ষ রেখা দেখতে কেমন? তারপর সেই ক্লাস 12-এ তোমরা যখন পড়ো কেউ একজন বলেছিল ভালো দেখতে। সহিত রেখা দেখতে কেমন? ভালো দেখতে। নিরপেক্ষ রেখা দেখতে প্রথমত এক নম্বর এটা কিরকম, আমরা লিখি কোন দিক থেকে, বাঁ দিক থেকে ডান দিকে, বাঁ দিক থেকে ডান দিকে। বাঁ দিকে যখন রেখাটা আছে ওপরে আছে, যত ডান দিকে যাচ্ছে তত কি হচ্ছে, নিচের দিকে নামছে, তাহলে এটাকে আমরা কি বলবো, নিম্নমুখী। কোন দিক থেকে কোন দিকে, বাঁ দিক থেকে ডান দিকে। হয়ে গেল। 2 নম্বর হলো মূল বিন্দুর দিকে
উত্তল। এইরকম জিনিসটাকে বলে উত্তল। অবতল হচ্ছে উল্টোটা, ঠিক আছে? উত্তল কেন হয়, মূল বিন্দুর দিকে উত্তল কেন হয় সেখানে আমরা পরে আলোচনা করব। আপাতত এই দুটো জিনিস আমরা দুটো একটা বৈশিষ্ট্য পেলাম, নিরপেক্ষ রেখা নিম্নমুখী, নিরপেক্ষ রেখা উত্তল, মূল বিন্দুর দিকে উত্তল। আরো বৈশিষ্ট্য জানবো, সেই বৈশিষ্ট্য হচ্ছে নিরপেক্ষ রেখা পরস্পরকে ছেদ বা স্পর্শ করে না। পরস্পরকে ছেদ বা স্পর্শ করে না। 4 নম্বর পয়েন্ট হচ্ছে, 4 নম্বর পয়েন্ট কিছু লিখেছে তোমাদের বইতে, উচ্চতর নিরপেক্ষ রেখা থেকে বেশি তৃপ্তি পাওয়া যায়, উচ্চতর তৃপ্তি পাওয়া যায়। আর কিছু উচ্চতর নিরপেক্ষ রেখা থেকে উচ্চতর তৃপ্তি পাওয়া যায়। এইগুলো হচ্ছে নিরপেক্ষ রেখার বৈশিষ্ট্য। ছট করে 4টে জিনিস লিখে নাও, তারপরে আমরা প্রথম দ্বিতীয় তৃতীয়, এইটা অলরেডি এক্সপ্লেন করেছি, আমাদেরকে এই দুটো এক্সপ্লেন করতে হবে। আর এখানেরও কয়েকটা জিনিস এক্সপ্লেন করব, আগে লিখে নাও তারপরে বলছি। এইবার আমরা প্রথমটা এক্সপ্লেন আমি করেছি, কেন করলাম, যে দেখো আমাদের কি হয়েছে, আমরা দেখছিলাম যে এখানে x একটা করে বাড়ানোর জন্য y কি করতে হচ্ছে, কমাতে হচ্ছে। x কে আমি যদি বাড়াতে চাই y কে কি করতে হবে, কমাতে হবে। উল্টোটাও সত্য, x কে যদি কমাই y কে কি করতে হবে, বাড়াতে হবে। দুটো সম্পর্ক কেমন আসছে, সম্পর্কটা কেমন সম্পর্ক, সৌম্যরূপ আর জুবিন বলবে, বাকিরা বলবে না। x আর y এর সম্পর্ক, x আর y এর ভোগের সম্পর্ক কেমন আসছে, একটা বাড়ছে একটা কমছে, এটাকে আমরা কি বলি, ক্লাস 10 এ করেছি, ক্লাস 10 এর চ্যাপ্টার থাকে। হ্যাঁ বলো, ব্যস্ত সম্পর্ক বা ইনভার্স রিলেশন, ব্যস্ত বা বিপরীত সম্পর্ক বা ইনভার্স রিলেশন। এইটা হওয়ার জন্য যখন ছবি এঁকেছি, দেখো আমাদের কি হচ্ছে, একটা বাড়ছে অন্যটা কি হয়ে গেছে, যখন আমরা এই দিকে বাড়ছে অন্যটা আস্তে আস্তে নিচের দিকে নামছে, একটা বাড়ছে আর একটা নামছে। এইটার জন্যই কি হচ্ছে, নিরপেক্ষ রেখা নিম্নমুখী হয়, বুঝলে? এইটা হলো কারণ। দ্বিতীয় আমি এখান থেকে কয়েকটা জিনিস এক্সপ্লেন করব, সেটা হচ্ছে নিরপেক্ষ রেখা কি হবে না, এইরকম বা এইরকম বা এইরকম হবে না, এই তিনটা হবে না। কেন? তিনটারই আমি এক্সপ্লেনেশন দেব, ছবিটা এঁকে নাও তারপরে বলছি। দেখো এ বিন্দুতে এইদিকে আমি এই পয়েন্টে নিলাম 5 আর এইটা হচ্ছে 1, এটা হচ্ছে 2। এ বিন্দুতে y হচ্ছে 5 আর x হচ্ছে 1, x 1 y 5। আচ্ছা, এ হচ্ছে বি বিন্দুতে কি হলো, x 2 y সেম 5। ভালো করে বোঝো যে y এর ভোগ কি হয়েছে, একই আছে, 5টাই, y এর ভোগ 5টাই আছে। কিন্তু x এর ভোগ বেড়ে গেছে,
এক্স এর ভোগ বেড়ে গেছে, তাহলে মোট উপযোগিতা কি হবে? মারবে। বাড়বে, মোট উপযোগিতা বাড়বে। তাহলে একটা আমরা আইসিতে কি ধরেছিলাম? আইসিতে ইন্ডিফারেন্স গ্রাফ বা নিরপেক্ষ রেখাতে প্রত্যেকটা সমন্বয়ে উপযোগিতা কি হবে? সমান হবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি এক এ বি সি ডি এরকম, যদি আমরা এ থেকে বি তে যখন যাচ্ছি উপযোগিতা কি হয়ে গেছে? বেড়ে গেছে। বুঝলে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে এই রকম রেখা আমাদের সম্ভব নয়। এবার আরো একটা জিনিস খেয়াল করো, এখানে কি হয়েছে? এখানে আমরা একটা বাড়াতে গিয়ে কেন কমিয়েছি? উপযোগিতা সেম রাখার জন্য। আমি যদি একটাকে না কমিয়ে অন্যটাকে বাড়াই, একটা সেম রেখে অন্যটাকে যদি বাড়াই, তাহলে উপযোগিতা বেড়ে যাবে। তাই জন্য আমাদের কি হয়েছে? একটাকে বাড়াতে গিয়ে অন্যটাকে কমাতে হয়েছে। কিন্তু এখানে দেখছি একটা সেম আর একটা বাড়ছে, মানে উপযোগিতা বেড়ে যাবে। তাহলে আমরা এই রেখাটা আমাদের ভুল নিতে পারবো না। সেম ভাবে এখানে এক্স ধরো 3, ওয়াই প্রথমে ধরো এখানে এ বিন্দুতে ওয়াই 1, বি বিন্দুতে ওয়াই 2। এই ক্ষেত্রে এ থেকে যখন বি তে যাব উপযোগিতা কি হবে? জুবিন বলবে। এক্স কত? এক্স 3 কে 3ই রয়েছে এ বিন্দুতে। ওয়াই কত? ওয়াই হচ্ছে 1। কিন্তু বি বিন্দুতে এক্স যেমন 3 ছিল 3ই আছে, কিন্তু ওয়াই কত হয়ে গেছে? 2। তাহলে উপযোগিতা কি হবে? একটা স্থির রেখে অন্যটা বৃদ্ধি পেলে উপযোগিতা কি হবে বলো? বেড়ে যাবে ম্যাডাম, বেড়ে যাবে। ও জুবিনকে জিজ্ঞেস করছি, জুবিন বলো। বাড়বে, কিন্তু আমরা ধরেছিলাম কি উপযোগিতা একই থাকবে। তাহলে এই রেখাটাও আঁকা সম্ভব না, এইরকমও আইসি হওয়া সম্ভব নয়। হয়ে গেল। এবার আমরা রেখেছি আইসি রেখা উদ্ভূত। এটা একেবারেই সম্ভব নয়, কেন বোঝো? যে ধরো এ বিন্দু, এ বিন্দুতে y হচ্ছে 1, x of 1, x1 y1। কোথায়? এ বিন্দুতে। বি বিন্দুতে নিলাম, বি বিন্দুতে দেখো 2 2। আমরা এইভাবে নিচ্ছি, x ও বেড়ে গেছে, y ও বেড়ে গেছে। ভালো করে ভাবো, x ও বেশি ব্যবহার করছি, y ও বেশি ব্যবহার করছি, তাহলে উপযোগিতা তো আরো বেশি হয়ে যাবে। হ্যাঁ। তাহলে এইরকম রেখা নয়, তাই না? তো আমাদের এই নিরপেক্ষ রেখা নিম্নমুখী হয়ে থাকে। আমরা দুটো ব্যতিক্রম শিখবো একটু পরে। নিরপেক্ষ রেখা কেমন? নিম্নমুখী উত্তল, এটাই হয়। উত্তলটা কেন আমরা একটু পরে শিখছি। নিম্নমুখী এইরকম কখনোই পসিবল নয়, এমনকি ব্যতিক্রম ক্ষেত্রেও নয়। ব্যতিক্রম ক্ষেত্রে আমরা চাহিদা কোথায় দেখেছিলাম, এটা হতে পারে, এটা হতে পারে, এটা হতে পারে, কিন্তু নিরপেক্ষ রেখার ক্ষেত্রে নিম্নমুখী হয় জেনারেলি। ঠিক আছে, দুটো ব্যতিক্রম আমরা দেখবো যদিও একটু পরে। হলো, বোঝা গেছে? চল এবার আমরা আলোচনা করব নিরপেক্ষ রেখা। নিরপেক্ষ রেখা কেমন? উত্তল। উত্তল হওয়ার কারণ হচ্ছে, উত্তল হওয়ার প্রথম কারণ হচ্ছে এম আর এস ক্রমহ্রাসমান। এমআরএস কি? ক্রমহ্রাসমান হওয়ার জন্য এটা উত্তল হয়। একটু বুঝবে কিরকম। এই ছবিটা আঁকা আছে, এই ছবিটা দেখে তোমরা বুঝতে পারবে কিনা জানি না, আমি তাও চেষ্টা করছি। ছবিটাকে তোমরা আলাদা করে আঁকতে পারো, আমি আলাদা করে এঁকে দিচ্ছি।
ঠিক এখানে এক্সপ্রেশনটা বেশি ভালো হচ্ছে। এমআরএস মানে কি? এমআরএস মানে হচ্ছে প্রান্তিক পরিবর্ততার হার। ঠিক আছে, এই বিন্দুতে এমআরএস প্রান্তিক পরিবর্ততার হার। ভালো করে বুঝুন, এক ইউনিট এক্স বাড়ানোর জন্য ওয়াই কতটা ছাড়তে হচ্ছে। এক ইউনিট এক্স বাড়ানোর জন্য ওয়াই কতটা ছাড়তে হচ্ছে, সেটা হচ্ছে কি প্রান্তিক পরিবর্ততার হার, এক ইউনিট। ঠিক আছে, এক্স কে আমি বৃদ্ধি করছি এক ইউনিট। এখানে ধরো এখানে সবকটা এক 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 নিয়েছি, এটা একটা বুঝতে অসুবিধা হতে পারে। যাই হোক, এইদিকে এক্স, এইদিকে ওয়াই। এই বিন্দুতে এমআরএস হচ্ছে এবি বাই ইবি, এবি বাই ইবি। কি করলাম, এই এবি বাই এই ইবি। কেন? কারণ হচ্ছে দেখো, আমি ভুল করেছি, এই ই বাই ইবি, এই ই বাই ইবি। কি বললাম, ওয়াই কতটা ছাড়ছি, এক একক এক্স বৃদ্ধি করার জন্য ওয়াই কতটা ছাড়ছি। ওয়াই ছাড়ছি, ধরো আমি বললাম নরমাল ভাবে ওয়াই ছাড়ার পরিমাণ হচ্ছে 10। কত? এটা এই ছবিতে যেও না বা নাম্বারগুলোতে, এই নাম্বারগুলোতে যেও না, নরমাল ওয়াই ছাড়ার পরিমাণ হচ্ছে 10, ছেড়ে দেওয়ার পরিমাণ হচ্ছে 10, আর এক্স এর বৃদ্ধির পরিমাণ হচ্ছে 2। এক্স এর বৃদ্ধির পরিমাণ হচ্ছে 2। ক্লিয়ার? বুঝলে? তাহলে 2 একক এক্স বৃদ্ধির জন্য ওয়াই ছাড়তে হচ্ছে 10। 1 একক এক্স বৃদ্ধির জন্য কত ছাড়তে হবে? 10 বাই 2, 5 হবে, 5। সে কত হবে জানতে চাইছি, মানে এই রিলেশনটা বুঝতে পারছো? 10 বাই 2 বুঝতে পারছো? 10 বাই 2 আমি কি পেয়েছি? হয়ে যাবে নাকি? দাঁড়াও, আমাকে বলতে দাও। আমি কি বলছি, ওয়াই কতটা ছাড়ছি, এতটা ছাড়ছি, এক্স বাড়াচ্ছি, এক্স বাড়াচ্ছি কতটা, 2 একক। তাহলে আমরা পেয়েছি কি 10 বাই 2। এবার দেখ ছবিতে বুঝো, ওয়াই ছাড়ছি কতটা, এতটা ওয়াই ছাড়ছি। দেখো 10 থেকে 6, মানে এ থেকে ই পরিমাণ ছেড়ে দিয়েছি। ঠিক আছে, একদম ম্যাডাম। সেটা হচ্ছে 10, এই 10টা। আর এক্স কতটা বাড়িয়েছি, ই থেকে বি পর্যন্ত এক্স বাড়িয়েছি, সেটা হচ্ছে 2। একদম একদম। তাহলে আমরা কি পাচ্ছি, এটা যেমন 10 বাই 2 পেয়েছি, এখানে আমরা কি পাবো, এই বাই ইবি। সবাই বুঝেছো? জুবিন, হ্যাঁ ম্যাডাম। জুবিন জুবিন বুঝতে পারলে না? সাদিয়া আনিশা, কি ব্যাপার? আরেকবার বলবো, ধরো আমরা ধরছি যে ওয়াইটা ছেড়ে দিচ্ছি কত, 10। এখানে নাম্বারে আমরা যাবো না, এই ছবি বা এই নাম্বারগুলোতে আমরা এই মুহূর্তে যাচ্ছি। নরমাল ভাবে ভাবো যে ওয়াই ছাড়ছি 10, তার জন্য এক্স বাড়িয়েছি কত, 2 ইউনিট। এক্স বাড়িয়েছে 2 ইউনিট, যদিও এখানে আমরা 1 ইউনিট করে দেখিয়েছি,
আমরা তাই জন্য বললাম যে এই দুটো ছবি, এই দুটো জিনিস এখন মাথায় রাখুন। আমরা y ছেড়েছি 10টা আর x বাড়িয়েছি 2। তাহলে দুটো x বাড়ানোর জন্য y ছাড়ছি 10টা। ভালো করে বোঝো, দুটো x বাড়ানোর জন্য y ছাড়ছি 10টা। তাহলে এক x বাড়ানোর জন্য কতগুলো y ছেড়েছি? দুটো x ছাড়ার জন্য y ছেড়েছি 10টা। তাহলে একটা x ছাড়ার জন্য y কতগুলো ছাড়বো? 10/2। সাদিয়া উইকিক সিস্টেমে হচ্ছে, উইকিক সিস্টেম যেটা। হ্যাঁ উইকিক সিস্টেমে হচ্ছে, উইকিক। হ্যাঁ ঐকিক নিয়ম, তোমাদের যতটা সুবিধা হয়। জুবিন বুঝলে? এবার এই 10 মানে কি কতটা ছেড়েছি। এবার ছবিতে ফিরে আসি। ছবিতে দেখো আমরা কি হয়েছিল, আমরা যত যত এই দিকে যাচ্ছি, x যত বাড়ছে আমাদের কি হচ্ছে, আমরা তত y গুলো নিচের দিকে নামছে। এটা নেমেছে, এটা নেমেছে, এটা নেমেছে। তো আমাদের কি হচ্ছে, এই যে 10 ছেড়েছি, y কতটা ছেড়েছি? a থেকে e পর্যন্ত ছেড়েছি। আর x কতটা বাড়তেছি? e থেকে b পর্যন্ত। তাহলে ব্যাপারটা আসছে AE/EB। এবার বুঝলে? হ্যাঁ একদম ক্লিয়ার ম্যাডাম। জুবিন কিছু বলছো না, জুবিন বলো, বুঝতে না পারলে বলো, আমি আবার বোঝাচ্ছি, কিন্তু চুপ করে থেকো। এবার বলছো বি বিন্দুতে কি হবে, তোমরা আমায় বলো। জুবিন বলো বি বিন্দুতে কি? বি বিন্দুতে এমআরএস কি? সবাই ভাবো নিজেদের খাতাতে, নিজেদের যতটা বুঝতে পারলে লেখো। জুবিন আমাকে বলো কি হবে, লিখে বল, লিখে বল। মানে তোমার টাইপ করে বল। এখানে বি বিন্দুতে আমি কতটা ছাড়ছি? এতটা ছাড়ছি, নিচের দিকে ছাড়ছি। y ছাড়ছি এতটা, x বাড়াচ্ছি এতটা। y ছাড়ছি কতটা? b f। আর x ছাড়ছি কতটা? এই x বাড়াচ্ছি কতটা? f c। ঠিক আছে, c বিন্দুতে কি হবে? c বিন্দুতে হবে CG/GD। এইবার তোমরা যদি ছবিটা খেয়াল করে দেখো, ছবিটাতে কেমন আসছে? ছবিটাতে আমাদের আসছে EB 1 ইউনিট, CF 1 ইউনিট, GD এগুলো 1 ইউনিট করেই রয়েছে ছবি আঁকা অনুযায়ী। এখানেও তাই, আমরা সেম পরিমাপ নিয়েছি। এইগুলোকে সেম 1 ইউনিট না হলেও 2 করেও যদি হয় সেম, মানে EB = FC = GD। সবার কাছে ক্লিয়ার? এই পোর্শন এটা এটা এটা, বা এখানে 1 থেকে 2, 2 থেকে 3, 3 থেকে 4, এই পোর্শন গুলো সবকটা সেম। বুঝলে? আমাদের এটা কোথায় রয়েছে, এই জিনিসগুলো কোথায় রয়েছে? এখানে হরে রয়েছে, সবকটা হরে রয়েছে। আমি কিছু ভুল করলাম না? ঠিকই আছে। তাহলে ভাবো কোনো একটা নাম্বার আমি যদি লিখি 5/5, আচ্ছা এইবার কিন্তু এ ই তারপরে হচ্ছে বি এফ আর একটা হচ্ছে সি জি, কোনটা বড়? এই তিনটার মধ্যে কোনটা সব থেকে বড়? এই বড়, আমরা ছবি দেখেই বুঝতে পারছি। আর এখানে এই ছাড়ার পরিমাণটাও ছিল 4, 3, 2, এইরকম ভাবে 4টা কমে, 4টে কমেছে, 3টে কমেছে, তারপরে একটা কমেছে। তো আমাদের এইরকম ব্যাপারটা আসলো। এইবার আমরা একটা যদি নাম্বার লিখি 5/4, তারপরে ধরো লিখলাম 4/4, তারপরে লিখলাম 3/4। হরগুলো সবকটা সমান,
ওপরের পোর্শনটা কি হয়ে যাচ্ছে? ওপরের পোর্শন ক্রমশ কমছে, ক্রমশ কমছে। তাহলে আমাদের পুরো ভগ্নাংশটা কি হবে? ক্রমশ কমবে। যদি আমাদের হরগুলো সেম হয়ে যায় তাহলে লবগুলো যদি কমে পুরো ভগ্নাংশটাই কমবে। ক্লাস 3 কনসেপ্ট, ক্লাস 3 তে আমরা এটা শিখেছি। হ্যাঁ এইবার তাহলে তাহলে আমাদের এই জিনিসটা দিয়ে আমরা এটা কি বুঝছি? এ ই ই বি, এইটা হলো বড়, বি এফ, এফ সি তার থেকে ছোট, তাই তো? আর সি জি বাই জি ডি তার থেকে ছোট। ক্রমশ কি হয়ে যাচ্ছে? ক্রমশ কি হয়ে যাচ্ছে? কমে যাচ্ছে। এমআরএস, এমআরএসটা তাহলে প্রান্তিক পরিবর্ততার হার ক্রমশ কমছে। বোঝা গেল? হ্যাঁ হ্যাঁ এই জন্য এটা কি হচ্ছে? উত্তল হয়। আইসি রেখা উত্তল হয় বা কনভেক্স টু দা অরিজিন হয়। আইসি রেখা উত্তল হয় বা কনভেক্স টু দা অরিজিন হয়। আর কিছু বলার আছে? ভাবিয়েছি। হলো। এটা হওয়ার পর এর পরের পয়েন্ট কি লিখেছিলাম গো? দুটো পয়েন্ট বোঝালাম, এর পরের পয়েন্টটা কি লিখেছিলাম? ওই মানে উচ্চতর তৃপ্তি পাওয়া যায়। না না, ছেদ, আগে ছেদটা লিখিনি। দুটি নিরপেক্ষ রেখা পরস্পর ছেদ করবে না, পরস্পর ছেদ, ছেদ বা স্পর্শ। হ্যাঁ ওই উচ্চতরটা তো বুঝিয়েই দিয়েছি, উচ্চতরটা বুঝিয়ে দিয়েছি না আগে নিরপেক্ষ মানচিত্র থেকে? হ্যাঁ ওটা আগে হয়েছে। ওটা আগে বুঝিয়ে দিয়েছি, ওটা আর বোঝালাম না। এবার ছেদ করবে না কেন সেটা বুঝতে। ধর আমরা নিরপেক্ষ মানচিত্রতে কিরকম নিরপেক্ষ মানচিত্র দেখেছিলাম? এইরকম, এইরকম। এটা আইসি 1, এটা আইসি 2, এটা ধরো এ, এটা ধরো বি, এটা ধরো সি, এটা ধরো ডি। ঠিক আছে? এ থেকে এ, এ এর উপযোগিতা ইজিক্যাল টু কি হবে? বি এর উপযোগিতা। ভালো করে বোঝো, আমরা এখানে লিখেছিলাম যে যতগুলো পয়েন্ট পাবো, এই আইসি কার্ভের যতগুলো পয়েন্ট পাবো প্রত্যেকটা পয়েন্টে উপযোগিতা কি লিখেছিলাম? একই উপযোগিতা, সেম উপযোগিতা। এ বিন্দুতেও যে উপযোগিতা, বি বিন্দুতেও সেম উপযোগিতা। ম্যাডাম ওই সংজ্ঞা অনুযায়ী, হ্যাঁ ওই সংজ্ঞা অনুযায়ী হচ্ছে, সব সমান হচ্ছে। হ্যাঁ, সব সমান। এইবার হ্যাঁ। সেম ভাবে এটা আইসি 1, আইসি 1, আইসি 2 তে, আইসি 2 তে কি হবে? সি, সি এর উপযোগিতা ইজিক্যাল টু ডি এর উপযোগিতা। সবার কাছে ক্লিয়ার এই ব্যাপারটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম। ঠিক আছে। কিন্তু যদি আমাদের এইরকম ভাবে এটা ধরো আইসি 1 আর এটা ধরো আইসি 2, এই পয়েন্ট হলো বি, এটা হচ্ছে এ, এটা হলো সি, এটা হচ্ছে ডি, এটা হলো ই। তাহলে আইসি 1 এ কোনগুলোতে সেম হবে? এ তে যা হবে বি তেও তাই হবে, ই তেও তাই হবে। একদম একদম ম্যাডাম। আচ্ছা, এখানে আরেকটা জিনিস আমি বলতে ভুলে গেছি, কিন্তু এর থেকে সি তে উপযোগিতা বেশি, সি তেও বেশি, এর থেকে ডি তেও বেশি। আবার বি এর থেকে সি তে বেশি, বি এর থেকে ডি তে বেশি। এইটা এইটা ওপরের পোর্শনটা, হ্যাঁ ওপরের ছবিতে এর থেকে সি তে বেশি, আবার এর থেকে ডি তেও বেশি হবে কারণ ডিটা উপরের দিকে রয়েছে। বুঝলে? হ্যাঁ ম্যাডাম। আবার বি তে যেটা হচ্ছে
হচ্ছে ডিতেও তাই, ডিতেও বেশি হবে, বিতে যেটা হচ্ছে তার থেকে ডিতে বেশি হবে। কিন্তু এই ছবিতে দেখো, এই ছবিতে আইসি, দেখো আইসিতে কি হচ্ছে, এইভাবে গেছে। তাহলে এ বিন্দু, বি বিন্দু আর এ বিন্দুতে সেম উপযোগিতা। একদম। কিন্তু দেখো আমাদের ছবি অনুযায়ী যদি এই পোরশনটা, উপরের পোরশনটাকে দেখি, এর থেকে সিতে বেশি উপযোগিতা। আচ্ছা, আইসি 2 টা দেখেন, আইসি 2 তে কি হচ্ছে, সি ইজ ইকুয়াল টু বি ইজ ইকুয়াল টু ডি। ডি, হ্যাঁ। আইসি 2 টা এটা। তাহলে এবার কিন্তু ছবি অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি এর থেকে দেখ, এখানে যেটা হচ্ছে যে আমরা যে এখানে দেখতে পাচ্ছি যে দুটো আইসি, আমরা যদি উপরের পোরশনটা দেখি, এই পোরশনটা যদি দেখি এ আর সি, এতে কি হচ্ছে, এতে যে আইসি যতটা উপযোগিতা পাচ্ছি সি তে তার থেকে বেশি পাবো, কারণ সি উচ্চতর রয়েছে। আবার এতে যেটা পাচ্ছি সেটা ই এর সঙ্গে ইকুয়াল, দেখো এ আর ই ইকুয়াল। আবার কি হচ্ছে, কিন্তু কিন্তু যদি আমরা দেখি সি এর সঙ্গে ডি ইকুয়াল, এর থেকে সি তে আমি বেশি পাচ্ছি। কিন্তু সি কি হচ্ছে, সি এর সঙ্গে ডি ইকুয়াল, কিন্তু ডি এর থেকে ই আমার কি হচ্ছে বেশি। ভালো করে বুঝুন, সি আর ডি সেম উপযোগিতা, কিন্তু আবার এ আর ই তে সেম উপযোগিতা, এই এ আর ই তে সেম উপযোগিতা, সি আর ডি তে উপযোগিতা। ক্রস যদি করে যায় ছবি অনুযায়ী এর থেকে ই তে বেশি উপযোগিতা পাবো, ডি এর থেকে ই তে বেশি উপযোগিতা পাবো। কিন্তু আমরা যেটা করেছি সেটা হচ্ছে একই আইসিতে সবাই একই উপযোগিতা পাবে, প্রত্যেকটা বিন্দুতে একই উপযোগিতা। তো ক্রস করে গেলে থিওরিটা কেমন ইনভ্যালিড হয়ে যাচ্ছে, বোঝা যাচ্ছে না, বা এরকমটা সম্ভব নয়। একই আইসিতে যদি সমান হয় আবার ওপরেরটা থেকে বেশি, দুটো একসঙ্গে যাচ্ছে না, তাহলে কখনোই কি হবে না, আইসি কার্ভ কি করবে না, পরস্পরকে ছেদ করবে না, আবার স্পর্শও করবে না। এইরকম ভাবে এটাকে স্পর্শ বলা হচ্ছে, শুধু স্পর্শ করে যাচ্ছে, এই স্পর্শ করবে না। কি বললাম, যে আইসি কখনো ছেদ বা স্পর্শ কোনোটাই করতে পারবে না। আর উচ্চতর আইসি থেকে আমরা বেশি উপযোগিতা পাবো সেটা তো আমরা আগেই আলোচনা করেছি। আশা করছি ব্যাপারটা পুরোটা বুঝতে পারলে। আইসি কার্ভ থেকে আমরা, আইসি কার্ভ কাকে বলে, ইনডিফারেন্স মার্ক বা ম্যাপ বা নিরপেক্ষ মানচিত্র বোঝালাম, আইসি কার্ভের, ইনডিফারেন্স কার্ভের বৈশিষ্ট্যগুলো বুঝিয়ে দিই। এবার কয়েকটা অস্বাভাবিক আকৃতির ব্যতিক্রমী আইসি রেখা আছে সেগুলো নিয়ে আলোচনা করব। ততক্ষণ তোমরা এখানে যে 4টে পয়েন্ট আমি পড়ালাম সেটা একটু পড়ো, বুঝতে অসুবিধা হলে বলো।